আপনি হয়তো ইতিমধ্যে শুনেছেন স্টারলিংক এখন বাংলাদেশে কাজ করছে। তারা শুধু লোকাল ইউজারদের সার্ভিস দিতে চায় না, কোম্পানিটি বাংলাদেশকে একটা ট্রানজিট হাব বানিয়ে পাশের দেশগুলো লাইক ভুটান, নেপাল, শ্রীলঙ্কাকে ইন্টারনেট ব্যান্ডউইথ সাপ্লাই দেওয়ার পারমিশন চেয়েছে। তারা এখানে বড় গ্রাউন্ড স্টেশন স্ট্যাবলিশ করতে যাচ্ছে এবং বিটিআরসি কে প্রপোজাল দিয়েছে যে বিদেশি ট্রাফিক বাংলাদেশে হয়ে যাবে, কিন্তু ওই লিঙ্কে কোনো ধরনের ফিল্টার বা ব্লকিং থাকবে না, মানে আনফিল্টার্ড আইপি অথবা আইপিএলসি চায় স্টারলিংক। আচ্ছা, এটা নিয়ে আমরা পরে বিস্তারিত জানবো। আগে জানি ঘটনার শুরুটা কখন হয়। যেমনটা আমরা জানি এই বছরের মে মাসে স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে সার্ভিস চালু করেছে, লোকালি বাংলাদেশে গ্রো করতে। খুব দ্রুত বাড়ছে স্টারলিংক ইউজার। মানসম্মত ইউজার সার্ভিস নিশ্চিত করতে অলরেডি কালিয়াকৈরের হাইটেক পার্কে 2টি, রাজশাহী ও যশোরে 1টি করে মোট 4টি গ্রাউন্ড স্টেশন স্থাপন করেছে স্টারলিংক। এখন গাজীপুরে বিশ্বের সবচেয়ে বড় গ্রাউন্ড স্টেশন বসানোর কথা চিন্তা করছে স্টারলিংক। অলরেডি তারা বিটিএসসি কে মেইল করে পারমিশন চেয়েছে বাংলাদেশকে হাব করে পাশের দেশগুলোতে ডেটা ট্রান্সপোর্ট করতে দেওয়া হোক এবং সেই বিদেশি ট্রাফিকদের জন্য ইন্টারন্যাশনাল লিঙ্ক যাবে যেখানে সরকারের কোনো কনস্ট্যান্ট ফিল্টারিং বা ব্লকিং অর্ডার থাকবে না। এটাই হচ্ছে মেইন কথা। এখানে আমরা কি কি বেনিফিটস পেতে পারি? স্টারলিংক যদি ভুটান বা নেপালের মতো দেশগুলোকে বাংলাদেশের গ্রাউন্ড স্টেশন হয়ে ইন্টারনেট দেয়, তাহলে বাংলাদেশ সেই ডেটা ট্রান্সপোর্ট থেকে আর্ন করতে পারবে, ঠিক যেমন ইন্ডিয়া বা সিঙ্গাপুর এখন আর্ন করার সুযোগ পাচ্ছে। যদি ভবিষ্যতে গাজীপুর হাইটেক পার্কের গ্রাউন্ড স্টেশন আরো বড় হয়, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার স্যাটেলাইট ইন্টারনেট হাব হয়ে উঠতে পারবে। এতে বাংলাদেশকে অনেকটা ইন্টারনেট গেটওয়ে কান্ট্রি হিসেবে ব্র্যান্ড করা যাবে। তারপর এখনকার মতো সব ডেটা যদি সিঙ্গাপুর হয়ে না যায়, তাহলে লেটেন্সি অনেক কমে যাবে। বাংলাদেশে আমাদের মতো লোকাল ইউজাররাও ফাস্ট ইন্টারনেট পাবে, কারণ একদম কাছে আমাদের গ্রাউন্ড স্টেশন থেকেই ডেটা যাবে। এরপর গুগল, AWS, মাইক্রোসফট আজুরে এর মতো কোম্পানিগুলো সাধারণত এমন দেশে বিনিয়োগ করে যেখানে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি স্ট্রং। তাই বাংলাদেশের ডেটা সেন্টার, ক্লাউড হোস্টিং, গেম সার্ভার এসব তৈরি হওয়ার সুযোগ কিন্তু অনেক বাড়বে। আচ্ছা, যদি ভুটান, নেপাল, মায়ানমার এরা বাংলাদেশের মাধ্যমে স্টারলিংক ইউজ করে, তাহলে বাংলাদেশে একটা স্ট্র্যাটেজিক টেকনোলজিক হাব হয়ে উঠবে। এতে করে আমাদের মধ্যে শুধু ফাইন্যান্সিয়ালি না, ডিপ্লোমেসিতেও আমরা পজিশনে স্ট্রং হয়ে যাব। এছাড়াও আমাদের দেশের লোকাল আইএসপি, ব্যান্ডউইথ প্রোভাইডার, ফাইবার কোম্পানি এদের ব্যবসাও বাড়বে আশা করা যায়। এখন এখানে রিস্ক আর কনসার্নের কিছু জায়গা আছে, যে কারণে এখনো হয়তো বাংলাদেশ এখনো কোনো ডিসিশন জানায়নি। যেমনটা আমরা জানলাম, স্টারলিংক চায় বিদেশি ইউজারদের ট্রাফিক যেখানে যাবে সেখানে কোনো সরকারি ফিল্টার বা ব্লক থাকবে না। এর মানে যদি বাংলাদেশের গেটওয়ে দিয়ে ভুটান বা অন্য দেশের ডেটা যায়, তখন ওই লিঙ্কে বাংলাদেশ সরকার হয়তো কন্ট্রোল বা নজরদারি করতে পারবে না। মানে ট্রানজিট লিঙ্কে যেটা যাবে সেটা আনফিল্টার্ড থাকবে। এটাই চাচ্ছে স্টারলিংক। এখন গভর্নমেন্ট সাইড থেকে প্রশ্ন আসছে, কেন একটি মধ্যবর্তী দেশ নিজেদের আইন প্রয়োগ করতে পারবে না? এটার কারণ হচ্ছে আনফিল্টার্ড ট্রানজিট সাধারণত মধ্যবর্তী দেশের ফিল্টারিং এর আওতায় পড়ে না। রুটিং ও নেটওয়ার্ক টপোলজির কারণে ট্রাফিক সরাসরি কনফিগার করা হয় যাতে মধ্যবর্তী নেটওয়ার্ক শুধু প্যাস টু হিসেবে কাজ করে। এখানে সাইবার সিকিউরিটি রিস্ক হচ্ছে, যদি ইন্টারন্যাশনাল লিঙ্ক আনফিল্টার্ড হয়, তখন একই লিঙ্কে DDoS, ম্যাসিভ বটনেস ট্রাফিক বা মেলিসিয়াস কন্টেন্ট সহজে চলতে পারে। কারণ মিডিয়া লাইনের ডিপ প্যাকেট ইন্সপেকশন, যেটা DPI বা কন্টেন্ট ফিল্টারিং না থাকলে প্রবলেমেটিক ট্রাফিক ডিটেক্ট বা ব্লক করাটা অনেক কঠিন। লোকাল আইএসপি গুলো যেসব সিকিউরিটি চায় সেগুলো কিন্তু ট্রানজিট লিঙ্কে কার্যকর হবে না। তারপর যদি বিদেশি ট্রাফিক বাংলাদেশ দিয়ে যায় এবং ওই ট্রাফিকের মাধ্যমে যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি ঘটে, তাহলে কোন দেশ এটার দায় দিবে? এটারও উত্তর খুঁজতে হবে। এখন আপনি কি মনে করেন যে বাংলাদেশ কি এই সুযোগ নেবে, নাকি সিকিউরিটি আর প্রাইভেসির কথা চিন্তা করে বিরত থাকবে? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেটিভ টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।